এক অলৌকিক রাজবাড়ির উদ্দেশ্যে আজ আমরা রওনা দিলাম। এটা রাসমাঠ, অর্থাৎ বারুইপুরের রাসমাঠ, যে রাসমাঠ চড়ক, বারুইপুরের রথ এসবের জন্য বিখ্যাত। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। আমি অতনু, আমার চ্যানেলে সকলকে স্বাগত। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি কি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বারুইপুরের চৌধুরী বাড়ি বা জমিদার বাড়ি এক অলৌকিক রাজবাড়ি। এটা কোষাঘাটা পুকুর, আর এটা হচ্ছে শিব মন্দির। দুটোই রাসমাঠ এবং জমিদার বাড়ি সংলগ্ন। আমরা এখন দেখছি শিব মন্দিরের ভিতরটা। জমিদার বাড়ি সম্পর্কে কিছু অজানা তথ্য এবার জেনে নেওয়া যাক। ভুল ত্রুটি মার্জনীয় সমস্ত তথ্য আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। জমিদার বাড়িকে দেখতে সাধারণ হলেও সন্ধ্যার পর কিন্তু ভেতরে যাওয়ার সাহস কারোর হয় না। এই অলৌকিকতার নিরিখে অনেক রকমের মতামত রয়েছে। শ্রী অমিয় কৃষ্ণ রায়চৌধুরী, ওনার পূর্বপুরুষ ছিলেন রাজবল্লভ রায়চৌধুরী। শক্তি রায়চৌধুরী, যিনি বারুইপুরের জমিদার বাড়ির বংশধর। এটি রাজবাড়ির ভিতরের দুর্গা মন্দির। আমরা যখন গেছিলাম তখন সংস্কারের কাজ চলছিল। এটি হচ্ছে দুর্গা মঞ্চ। শোনা যায় যে আগে দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান পালিত হতো, এমনকি এখানে পশু বলিও হতো, কিন্তু বর্তমানে সেসব প্রায় অতীত। রাজবল্লভ রায়চৌধুরীর জমিদারি ছিল বারুইপুর থেকে প্রায় সুন্দরবন পর্যন্ত। লর্ড কর্নওয়ালিসের সময় এই রাজবল্লভ রায়চৌধুরী এক বিদেশি কোম্পানিকে দিয়ে রাজবাড়ির নির্মাণ করেন। রাজবাড়ির চারিদিকে যেমন প্রচুর ইতিহাস লুকিয়ে আছে, সেরকমই রয়েছে গা ছমছমে পরিবেশ। রাজবাড়ির অন্দরমহলে ঢোকার আগে বাইরে রয়েছে একটি কৃষ্ণ মূর্তি। রাজবাড়ির অন্দরমহলটা কিন্তু বেশ গা ছমছম। সন্ধ্যের পর সেখানে ঢুকলে যেন মনে হয় রাজা আবার ফিরে এসেছেন তার রাজকীয়তার সঙ্গে। চলুন আমরা এবার ভেতরে ঢুকি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্টের মাধ্যমে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো দেখতে থাকি। রাজবাড়ির উত্তরাধিকার সূত্রে অনেকেই এখানে বসবাস করেন। পেছন দিকটায় এই হচ্ছে মূল রাজবাড়ির ভেতরের অংশটা। আমরা এখন দেখছি। ভেতরে ঢুকেই কিরকম যেন একটা হাড় হিম করা একটা ছমছমে ভাব আমাদেরকে চেপে ধরল। রাজবাড়ির প্রত্যেকটা ইট, প্রত্যেকটা কাঠ যেন অনেক রকমের কথা বলে। রাজবাড়ির ভিতরে রয়েছে মা আনন্দমের বিগ্রহ। এই হচ্ছে মা আনন্দময়ীর বিগ্রহ। দেখি যেন মনটা জুড়িয়ে যায়। মায়ের চোখের দিকে তাকালে গাটা যেন কেমন ছমছম করে ওঠে। পরিবার সূত্রে জানা যায় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে এসেছিলেন। ওই যে দেখা যাচ্ছে সরু সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে সন্ধেবেলায় ওঠার সাহস কারোর আর হয় না। এই বাড়িতে বসেই বঙ্কিমচন্দ্রবাবু দুর্গেশ নন্দিনী উপন্যাস লেখা শুরু করেন। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, এই তিনটি উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসে লিখেছিলেন। 1867 সালে স্বাধীনতা আন্দোলনের সময় প্রথম হিন্দু মেলার প্রচলন হয় এই বারুইপুর রাজবাড়ির হাত ধরেই। বর্তমানে এই রাজবাড়ি জনসম্পদ বিভাগের অধীনে রয়েছে। কবি অযোধ্যারামের সত্যপীরের পাঁচালীতে রত্নাকর সওদাগরের বাণিজ্য যাত্রার সাক্ষী ছিল এই বারুইপুর। চৈতন্য পূর্ববর্তী যুগের কবি বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গলে এই বারুইপুরের উল্লেখ মেলে। একসময় নাকি প্রায় বাঘের ডাক শোনা যেত এখানে, কিন্তু তারপরে আস্তে আস্তে জনবসতি গড়ে ওঠে। আমরা এখন দেখছি বারুইপুরের জমিদার বাড়ির পিছনের অংশটি। 1510 সালে নাকি নীলাচল যাওয়ার পথে প্রভু চৈতন্যদেব এখানে পা রেখেছিলেন। কপালকুণ্ডলা উপন্যাসের কিছুটা অংশ বঙ্কিমচন্দ্র এখানে বসে আবার লিখেছিলেন। তিনি কিন্তু
বলেছিলেন যে এই জমিদার বাড়িতে কাটানো সময়টা কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। বাংলার নীল চাষের অন্যতম কেন্দ্র ছিল বারুইপুর। 1882 সালে শিয়ালদা থেকে বাষ্পচালিত ট্রেন প্রথম চালু হয় বারুইপুরে। বারুইপুরের নামকরণের ইতিহাস কিন্তু বিভিন্ন জনের মুখে বিভিন্ন রকমের। কেউ কেউ বলেন এখানে পানের চাষ হতো। বারু অর্থাৎ পান, সেখান থেকেই বারুইপুর। আবার অনেকে বলেন যে বাড়ি অর্থাৎ বৃষ্টি, সেখান থেকে বারুইপুর থেকে বারুইপুর। যাই হোক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আজকে আসি।